তো এই ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় খণ্ড আলোচনা করব। কারণ আগের ভিডিওটা অনেকটাই বড় হচ্ছিল জন্য একটা অধ্যায় একটা গোটা ভিডিওতে আনা সম্ভব হলো না। তো সেই কারণে আমরা ভাবলাম যে এটাকে একটু কেটে কেটে টপিক ওয়াইজই করা উচিত, নাহলে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। তো যাই হোক, সেই কারণে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি মূলত বাংলার অবস্থান কী, বঙ্গ উৎপত্তি এই সম্পর্কে, ভৌগোলিক অবস্থান, আর তার সাথে শশাঙ্ক সম্পর্কে বা বাংলার প্রথম স্বাধীন রাজা সম্পর্কে। তো এখন যে আমরা আলোচনাটা করব এটা থাকবে মূলত পাল এবং সেন সম্পর্কে। তারপরে যদি সম্ভব হয় তাহলে আরেকটু টানবো, দেখা যাক কতটা সময় লাগে। তাহলে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি কি পাল বংশ। তাহলে আমরা আগে দেখেছিলাম যে গোপাল নির্বাচন হচ্ছে গোপালের জনগণ কর্তৃক। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল সেই নিয়ে একটা কথা বলছে। সেখানে বলা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। তাহলে পালদের আদি নিবাস কোথায় ছিল? বরেন্দ্র অঞ্চলে। প্রথম 100 বছর অর্থাৎ খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগ থেকে 9ম শতকের মধ্যভাগ পর্যন্ত, ঠিক আছে, তাদের ক্ষমতার বিস্তারের সময়। এরপরের প্রায় 130 বছর অর্থাৎ 9ম শতকের মধ্যভাগ থেকে 10ম শতকের শেষ ভাগ পর্যন্ত পালরা ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তাহলে দুটো পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি পালদের শাসনকাল। কি? 8ম শতকের মধ্যভাগ থেকে 9ম শতকের মধ্যভাগ পর্যন্ত, এটা একটা। এই যে সময়কাল, এই সময়কালে পালরা শক্তি বাড়াতে শুরু করেছিল। তারপরে 100 বছর অর্থাৎ এই যে সময়কাল, অর্থাৎ 9ম শতকের মধ্যভাগ থেকে 10ম শতকের শেষ ভাগ পর্যন্ত, এই সময়টায় কিন্তু তাদের ক্ষমতাটা কমে গেছিল। এরকম দুটো পার্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে দেখো পাল সাম্রাজ্য যে ছিল, তো প্রথম 100 বছরের যে আমরা আলোচনাটা করব, তাহলে প্রথমে মেন 3জন রাজা কিন্তু আমরা পাবো শক্তিশালী। প্রতিষ্ঠাতার নাম আমরা কী পাচ্ছি? গোপাল। সময়কাল কত? 750 তো শুরু হলো, 774 পর্যন্ত, 50 থেকে 74। বাংলার অধিকাংশ এলাকাকে তিনি নিজের শাসনের আওতায় নিয়ে আসেন। তারপরে তার উত্তরাধিকারী ছিল ধর্মপাল। তাহলে গোপালের পরবর্তী সম্রাটের নাম কি? ধর্মপাল। সম্রাট তো ঠিক না, রাজা বলা হতো তখন। তাহলে পালদের মধ্যে প্রথম গোপাল 750 থেকে 774। দ্বিতীয় শক্তিশালী রাজা, একে বলা হচ্ছে পালদের শ্রেষ্ঠ রাজাও বলা হয় ধর্মপালকে। এই যে ধর্মপাল কবে? তাহলে 774 থেকে 806 খ্রিস্টাব্দ, এই যে সময়কাল, এটা ধর্মপালের সময়কাল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন? ধর্মপালের সময়ে আমরা কিন্তু দেখতে পাবো যে উত্তর ভারতের কনৌজকে কেন্দ্র করে কিন্তু ত্রিশক্তি সংগ্রাম কিন্তু সূচনা হয়েছিল। এবার একটু ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে যদিও পরে আছে, একটু আলোচনা তাও করেই দিই। এখানে দেখো এরকম যদি ভারতবর্ষের একটা ম্যাপ আমরা ভাবি, হ্যাঁ, প্রথমে তো এই জায়গাটাতে মগধকে কেন্দ্র করে হয়েছিল, তার পরবর্তীতে একটু সরে আসে কনৌজ হয়ে গেল ভারতবর্ষের প্রধান কেন্দ্র। তো এই কনৌজ যখন হয়ে যাচ্ছে, যে কনৌজকে কেন্দ্র করে, কনৌজ কে নেবে? যে বাংলা, এখানে ছিল পাল, ঠিক আছে। তো এই যে জায়গাটাতে ছিল প্রতিহার, নিচের দিকে ছিল রাষ্ট্রকূট, সবাই কিন্তু বাংলাতে অর্থাৎ এই কনৌজকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধ করত। কনৌজকে জয় করা মানেই ভারতবর্ষ জয় করা, এরকম একটা বিষয় ছিল। তো সেই কারণে কিন্তু কনৌজকে কেন্দ্র করে এই তিনটা শক্তির মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেটা কিন্তু এই ধর্মপালের সময়কাল থেকেই সূচনাটা হয়েছিল। পরবর্তীতে এমন অবস্থা হলো যে এতবার যুদ্ধ করা হয়েছে, এত খরচ করা হয়েছে, শেষ পর্যন্ত দেখা গেল কি যে যুদ্ধ করে যা পয়সা খরচ হয়েছে, সেই জায়গাটা নিজের অধিকারে নিয়ে এসেও অত ট্রেড কমার্সের মাধ্যমে অত টাকা আর ইনকাম করা যাচ্ছে না, মানে কি একদম পুরো লস প্রজেক্ট। তো এরকম টাইপের আর কি হয়েছিল। তো চলে আসি এবার আমরা দেবপাল। তাহলে গোপাল পেলাম, ধর্মপাল পেলাম, তারপরে দেবপাল। দেবপালের পরিচয়, ধর্মপালের ছেলে ছিল দেবপাল। 806 থেকে 845, তাহলে 750 থেকে 74, 774 থেকে 806, 806 থেকে 845, তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু 100 বছর। এখানে হিসাব করলে 95 বছর হচ্ছে। তো যাই হোক, এই 100 বছরের কথাটাই কিন্তু বলা হয়েছে। প্রথমে যে 100 বছর এটা খুবই শক্তিশালী ছিল, তারপরের টাইমটাতে কিন্তু এরা একটু দুর্বল হয়ে গেছিল। তো যাই হোক, এরকম দেখতে পাচ্ছি সময়। তো উত্তর এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজাদের মতোই সাম্রাজ্য বিস্তারও তারা করত। এই সময় এদের টাইমিংটা বা এদের জায়গাটা কোথায় হয়েছিল? উত্তরের হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে অন্তত
অন্তত বিন্ধ্য পর্বত পর্যন্ত, আর উত্তর পশ্চিমে কম্বোজ দেশ থেকে পূর্বে প্রাগ জ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্য কিন্তু বিস্তার ছিল। তাহলে উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত, উত্তর পশ্চিমে কম্বোজ থেকে শুরু করে পূর্ব দিকে প্রাগ জ্যোতিষপুর, এই পর্যন্ত কিন্তু তাদের এরিয়া, জিওগ্রাফিক্যালি এরিয়া বা সাম্রাজ্যের কিন্তু অংশ ছিল। তারপরে দেখো দেবপালের পর পালদের ক্ষমতা কমতে শুরু করে। আমরা আগেই পড়েছি 100 বছর পর থেকে দুটো পার্ট ক্ষমতাটা কমতে শুরু করেছিল। তো এর কারণ কী ছিল? কারণ হচ্ছে নিজেদের মধ্যেই গোলমাল শুরু হয়েছিল। আর কি, এছাড়া দাক্ষিণাত্যে যে রাষ্ট্রকূটরা ছিল, পশ্চিম ভারতে প্রতিহাররা ছিল, আর উড়িষ্যার শাসকরা নবম শতকে বাংলা আর বিহারের অনেক এলাকা জয় করে নিয়েছিল। এই কারণে বাংলায় পালদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল। তাহলে কি গোলমাল নিজেদের মধ্যে প্রথম একটা কারণ, যে প্রথম 100 বছরের পর কেন পালদের শক্তিটা কমে যাচ্ছে। তাহলে প্রথম কথাই হবে যে তাদের নিজেদের মধ্যে গোলমাল হচ্ছিল। 2 নাম্বার, দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট রাজারা কিছু আক্রমণ করেছে, পশ্চিম ভারতের প্রতিহাররা আক্রমণ করেছে, উড়িষ্যার শাসকরা বাংলার বিহারটা মোটামুটি এলাকা অনেকটাই জয় করে নিয়েছে নবম শতকের দিকে। তো এইরকমভাবে পালদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল। গেল, তাদের রাজ্য মগধ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। কোন অঞ্চলে? মগধ অঞ্চলে। মানে এত বড় একটা রাজ্য থেকে শেষ পর্যন্ত মগধের মধ্যেই কিন্তু তাদের রাজ্য সীমাটা সীমাবদ্ধ হয়ে পড়েছিল। এবার রাজা প্রথম মহিপালের সময়, অর্থাৎ 977 থেকে 1077, এই 1027, 977 থেকে 1027, এই যে সময়কাল, এই সময়কালে পাল শাসনের পূর্ব গৌরব আবার ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল। তাহলে যদি বলা হয় কোন পাল রাজার সময়কাল থেকে বা সময়কালে পালদের যে গৌরব সেটা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল, প্রথম মহিপালের সময় চেষ্টা করা হয়েছিল। কবে? 977 থেকে 1027 পর্যন্ত। তো তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে একাদশ শতকের শেষ দিকে রামপাল রাজা হলো। কে রাজা হচ্ছে? মহিপালের পর রামপাল রাজা হচ্ছে। গেল কবে? আনুমানিক 1072। এখানে দেখো একটা জিনিস, 1027, 1072, মাঝখানে কিন্তু গ্যাপ একটা বড়, ঠিক আছে? তো যাই হোক, 1072 এই যে সময়কাল থেকে 1126 পর্যন্ত কার টাইম? রামপালের সময়কাল। কৈবর্ত বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল। মূলত তো তারা বরেন্দ্রতেই তো ছিল আগে। কেন? কৈবর্ত বলে একটা জাতি ছিল, তো এদেরকে সাধারণত কৈবর্তদেরকে মাছ ধরে যে, অর্থাৎ জেলে, তো এরকম জাতি বলেই বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, তাদের নেতা ছিল ভীম, রুদক, দিব্যক, এরকম আছে কয়েকজন, এটা আমরা পরে পড়ব। তো এই কৈবর্ত বিদ্রোহের ফলে কী হয়েছিল? বরেন্দ্র অঞ্চলটা পালদের হাতছাড়া হয়ে গেছিল। রামপাল সেটাকে আবার উদ্ধার করেছিল। মানে যে কৈবর্তদের বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চলটা যে হাতছাড়া হয়েছিল, সেটা পরবর্তীতে রামপালের সময় এই বরেন্দ্র ভূমি বা বরেন্দ্র অঞ্চলটাকে উদ্ধার করা হয়েছিল। তো এই যে উদ্ধার করতে তিনি সফল হয়েছিল, ঠিক আছে? তিনি পালদের ক্ষমতাকে কিছুটা রক্ষা করতে পেরেছিলেন। রামপালের মৃত্যুর 50 বছরের মধ্যেই, এই যে রামপাল, তার মৃত্যুর 50 বছরের মধ্যেই পাল রাজত্ব কার্যত শেষ হয়ে গেছিল। বোঝা গেল? তাহলে এই জায়গাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই যে কৈবর্ত বিদ্রোহ কবে হচ্ছে, কি হচ্ছে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতেই বিস্তারিত আলোচনা করব। তো এবার তারপর দেখো, পাল আমলের শাসন ব্যবস্থার সামন্ত নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সব সামন্ত নেতাদের পাল আমলের বিবরণীগুলিতে রাজন, সামন্ত, মহাসামন্ত বলে উল্লেখ করা হয়েছে। তাহলে কি, পালদের কিছু সামন্ত রাজা ছিল, তাদেরকে বলা হচ্ছে রাজন, সামন্ত, মহাসামন্ত, এই বলে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তো কৈবর্ত বিদ্রোহের সময় এরা সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করেছিল কৈবর্ত বিদ্রোহের সময়। পরে এদের সাহায্য নিয়েই রামপাল উদ্ধার করেছিল বরেন্দ্র ভূমিটা। তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি।
তো এখানে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আছে, তার আগে আমরা একটু আলোচনা করে নেব এই জায়গাটা, পাল রাজাদের কিছু তারিখ, ঠিক আছে, মানে কোন সোর্স পাওয়া গেছে কিছু। এখানে দেখো পাল রাজাদের তারিখের ক্ষেত্রে মালদা জেলা, এটা গুরুত্বপূর্ণ জেলা, তোমরা জানো সবাই। মালদা জেলার হবিবপুর বলে জায়গা একটা আছে, হবিবপুর ব্লক, ওল্ড মালদাতে পড়বে সেটা। এই মালদা জেলার হবিবপুর যে ব্লক, সেই ব্লকের জগজীবনপুরে পাল রাজাদের একটি বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে, ঠিক আছে, কয়েক বছর আগে সেটা আবিষ্কার হয়েছে। সেখানে কি পাওয়া গেছে, তামার লেখও পাওয়া গেছে। এই তামার লেখ থেকে কি জানা যাচ্ছে, যে দেবপালের পরে তার বড় ছেলে, দেবপালের পুত্রের নাম কি, মহেন্দ্র পাল রাজা হয়েছিল। কি, এই যে জগজীবনপুর, মালদা জেলার হবিবপুর ব্লকের জগজীবনপুর যে জায়গা, সেখানে একটা পাল যুগের বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে, সেখানে একটা তাম্রপট আবিষ্কার হয়েছে, ঠিক আছে। তো সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে দেবপালের পর মহেন্দ্র পাল রাজা হয়েছিল। টাইমিংটাও বলা আছে 845 থেকে 60। তো যাই হোক, আগে ভাবা হতো কি, যে মহেন্দ্র পাল যে ছিল, এই যে এই মহেন্দ্র পাল, আগে ভাবা হতো এই মহেন্দ্র পাল ছিল হয়তো প্রতিহার রাজা, ঠিক আছে, কিন্তু পরে দেখা যাচ্ছে না, এটা পাল বংশের সাথেই যুক্ত। তো এই জায়গাটা আমাদের কিন্তু একটু জাস্ট দেখে রাখলাম। চলো আসো তাহলে, এখানের কোশ্চেনটা কি হতে পারে, জগজীবনপুর কোথায় অবস্থিত, মালদা জেলার হবিবপুরে অবস্থিত। এখানটা থেকে কি পাওয়া গেছে, নতুন দেবপালের পুত্র যে মহেন্দ্র পাল, সেটা জানা যাচ্ছে কোথায় থেকে, এখান থেকে, ঠিক আছে, এই বৌদ্ধ বিহার থেকে, এই বৌদ্ধ বিহার কিন্তু আবিষ্কার হয়েছে। তো যাই হোক, চলে আসো নেক্সট। দেখো কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে এবার আমরা একটু দেখব। আগে আমরা কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে জানলাম। তো এখানে কৈবর্ত বিদ্রোহের মধ্যে কি বলা হচ্ছে, যে পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে, কি একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। এদের পরিচয় কী তাহলে, নৌকার মাঝি বা জেলে। সেই সময়ে বাংলার উত্তর ভাগে কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল, বাংলার উত্তর দিকে আর কি, নর্থ, ঠিক আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই যে নর্থে এদের একটা প্রভাব ছিল। কাদের প্রভাব ছিল, কৈবর্তদের। কৈবর্ত কাদের বলা হতো, সাধারণত নৌকার মাঝি বা জেলেদের বলা হতো। তো এটা সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য, কার, সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দীর লেখা কাব্যের নাম কি, রামচরিত। তাহলে রামচরিত কাব্যের রচনাকার সন্ধ্যাকর নন্দী। তো এ কি বলছে, কৈবর্ত বিদ্রোহের বিবরণ আছে। যদি বলা হয় কৈবর্ত বিদ্রোহের বিবরণটা আমরা কোথা থেকে পাই, তাহলে সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে কৈবর্ত বিদ্রোহের বর্ণনা আছে। এই বিদ্রোহের 3 জন নেতার নাম বলা হয়েছে, কি কি, এক দিব্য বা দিব্যক, রুদক, ভীম। তাহলে দিব্য বা দিবক, রুদক আর ভীম, এরকম কিন্তু রাজার নাম আমরা পাচ্ছি। রাজা বলছি কি, এই কৈবর্তদের নেতা নাম পাচ্ছি। এবার দেখো দ্বিতীয় মহিপাল যে আছে, আমরা প্রথম মহিপালের সময় কিন্তু ওটা পড়েছিলাম, ঠিক আছে। এবার চলে আসছে দ্বিতীয় মহিপালের শাসনকালে, কি দেখা যাচ্ছে, এই যে 1070 থেকে 71, 1070 থেকে 71, টাইমিংটাকে দ্বিতীয় মহিপাল। এই সময়কালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রেরই কর্মচারী। এই যে দিব্য, এখানে আমরা দিব্য যেটা কৈবর্ত নেতা হিসেবে পড়লাম, এই কৈবর্ত নেতা দিব্য এই 70-71 টাইমিংয়ে দ্বিতীয় মহিপালের রাষ্ট্রেরই কর্মচারী ছিল, গেল। পরবর্তীতে পালদের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি বিদ্রোহ করলো, কে, দিব্য বিদ্রোহ করলো, করার ফলে মহিপাল এই বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন। তাহলে এখানকার মেন কোশ্চেনটা কি, যে কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করতে গিয়ে মৃত্যুবরণ করেন বা নিহত হন, সেটা দ্বিতীয় মহিপাল। কে, দ্বিতীয় মহিপাল, গেল। দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন, দিব্য। দিব্য কোন গোষ্ঠীর নেতা ছিলেন, কৈবর্তদের নেতা ছিলেন। তো এইভাবে আমাদেরকে কিন্তু জিনিসগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। তো দিব্য বরেন্দ্র দখল করলো, তারপর করে সেখানকার
রাজা হয়ে গেল। তো এই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল বা দিব্যর সঙ্গে কতজন সামন্ত যোগ দিয়েছিল সে সম্পর্কে বিশদ কিন্তু কিছু আমরা আপাতত জানতে পারি না। তবে মহিপালের ছোট ভাই রামপাল, এই যে দিব্য গেল মহিপাল, তার ছোট ভাই ছিল রামপাল। এই রামপাল পরবর্তীতে দিব্যকে দমন করে বরেন্দ্রকে উদ্ধার করার চেষ্টা করেছিল। এই যে দ্বিতীয় মহিপাল, এই দ্বিতীয় মহিপালের ভাই রামপাল, হে রামপাল প্রথমবার চেষ্টা করলো নিজে নিজে, কিন্তু সেই চেষ্টায় সফল হয়নি। পরবর্তীতে দেখা যাচ্ছে, পরবর্তীতে দেখো, ওকে, তাহলে দেখো সফল প্রথমে হলো না, সফল হয়নি। পরবর্তীতে কৈবর্ত রাজা ভীম জনপ্রিয় শাসক ছিল। তাহলে প্রথমে ছিল কে? দিব্য। দ্বিতীয় মহিপালকে পরাজিত করে কৈবর্তদের একটা আলাদা শাসন তৈরি করেছিল। সেকেন্ড রাজা কে ছিল ওদের, মানে কৈবর্তদের? ভীম। এই ভীমও একজন জনপ্রিয় শাসক ছিল। কোথাকার? বরেন্দ্র অঞ্চলের শাসক। গেল। তো এই সময় পাল রাজাদের শাসন উত্তর বিহার আর উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। পাল রাজারা উত্তর বিহার আর উত্তর পশ্চিম বাংলাতেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল, বরেন্দ্র তাদের হাতছাড়া হয়ে গেছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই যে রামপাল যে আছে, বাংলা এবং বিহারের বিভিন্ন সামন্ত নায়কদেরকে নিল। আমরা কি একটু আগে দেখলাম সামন্তগুলোর নাম, তাই তো? এই যেখানে দেখো এই পাতাতেই আছে, যেখানে সামন্তগুলোর নাম কি আছে? রাজন, সামন্ত, মহাসামন্ত। তো এই যে এই সামন্তদের হেল্প নিচ্ছে, এবার এদের হেল্প নিচ্ছে কে? নিচ্ছে রামপাল, হেল্প নিচ্ছে, নিয়ে এই কৈবর্তদের বিরুদ্ধে বরেন্দ্র অঞ্চল থেকে এবার আস্তে আস্তে, প্রথমবার একা চেষ্টা করে পারল না, সেকেন্ড টাইম কিন্তু এদের সাহায্য নিয়ে তিনি কিন্তু এই জায়গাটাকে উদ্ধার করেই নিল। তো রামপাল বাংলা এবং বিহারের সামন্ত ও নায়কদের সাহায্য নিয়ে ভীমকে পরাজিত করে, আর কি? হত্যা করে। তাহলে প্রথমে দিব্য, সেকেন্ডকে ভীম, ভীমকে পরাজিত এবং হত্যা করে। তবে রুদকের সম্পর্কে কিন্তু তেমন এখানে উল্লেখ নাই, শুধু নামটাই দেওয়া আছে। তো যাই হোক, তারপর তিনি বরেন্দ্র সহ বাংলার কামরূপ আর উড়িষ্যার একটা অংশ পাল শাসনের প্রতিষ্ঠা করেন। তাহলে বাংলার কামরূপটাও জয় করে নিচ্ছে আর উড়িষ্যার একটা অংশ জয় করে নিচ্ছে কে? রামপাল। গেল। বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরের রামপালের রাজধানী স্থাপিত হয়। বরেন্দ্র অঞ্চলটা জয় করার পর, অর্থাৎ এই দিব্য বা ভীমের কাছ থেকে, কৈবর্তদের কাছ থেকে এটা উদ্ধার করার পর সেখানে তার রাজধানী স্থাপন করেন, যার নাম রাখেন রামাবতী। ঠিক আছে, কি? রামাবতী। তাহলে যদি বলা হয় রামাবতীটা কার, রামাবতী কার রাজ্য, মানে কার রাজধানী ছিল, কোন পাল রাজার রাজধানীর নাম ছিল রামাবতী, তাহলে রামাবতীটা কার হচ্ছে? রামপালের রাজধানী তৈরি হচ্ছে। তো এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কিন্তু কেন্দ্রীয় শক্তির দুর্বলতা স্পষ্ট করে দিয়েছিল। এই বিদ্রোহটা কেন? আমরা দেখতে পাচ্ছি কি রাজা একা একা পারছে না কিছু করতে, শেষ পর্যন্ত রাজাকে কার হেল্প নিতে হচ্ছে? সামন্তদের হেল্প নিতে হলো, হয়ে তারপরে সে অন্য একটা শক্তিকে পরাজিত করেছে। তো সেই কারণে বোঝা যাচ্ছে কি যে তাদের যে শক্তি বা শাসন সেটা কিন্তু দুর্বল, সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠল। তো যাই হোক, কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় রামচরিত কাব্য থেকে। এই সম্পর্কে আমরা পরের অধ্যায়ে আবার পড়ব। তো এইখানে জাস্ট শুধুমাত্র রাজনৈতিক কথাটা বলা হলো। এর পরের অধ্যায়ে আমরা কিন্তু আবার এটার সম্পর্কে আরেকটু ডিটেল পড়ব, যে কে ছিল। যেমন ধরে নাও যে রামপালের পুত্র মদন পাল, যে রামপাল তার পুত্র ছিল মদন পাল। এই মদন পালের সময়ে কিন্তু মদন পালের সভাকবি কিন্তু ছিল হচ্ছে এই সন্ধ্যাকর নন্দী, যে রামচরিত গ্রন্থটা লিখেছে। রামচরিত গ্রন্থে কি রামপাল কিভাবে বরেন্দ্রটা উদ্ধার করছে সেটাকে যেমন দেখানো হচ্ছে, ঠিক একই রকম দ্ব্যর্থবোধক ভাষায় শ্রীরামচন্দ্র কিভাবে সীতাকে উদ্ধার করেছিল, তো সেই জিনিসটাকেও দেখানো হচ্ছে। সেটার জন্য এটাকে বলা হচ্ছে একটা শ্লেষ কাব্য। যদি বলে কী টাইপের কাব্য? শ্লেষ কাব্য। তো সেই সম্পর্কে পরের অধ্যায়ে আছে, আমরা পরের ভিডিওতে ওটা আবার আলোচনা করব। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি পাল সাম্রাজ্য, তাহলে মেনলি কী দাঁড়ালো? পালটা দুটো ভাগ, প্রথম দিকের 100 বছর যে সেটা খুবই শক্তিশালী ছিল, পরের যে সময়টা সেটা কিন্তু দুর্বল হয়ে গেছিল। তার মাঝে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দিব্যকের নেতৃত্বে, তারা 3 জন নেতা ছিল, এবং শেষ পর্যন্ত দ্বিতীয় মহিপাল এদের সাথে যুদ্ধ করে পরাজিত হয়ে এবং নিহত পর্যন্ত হয়েছিল। পরবর্তীতে
রামপাল কি করেছিল, সেই রামপাল সেটাকে পুনরুদ্ধার করেছিল। প্রথমে একা চেষ্টা করে পারেনি, পরে এই সমস্ত সামন্ত নেতাদের সাহায্য নিয়ে এই অঞ্চলটা পুনরুদ্ধার করেছিল। আর সেখানে নাম দেওয়া হয়েছিল, বরেন্দ্রের নাম দেওয়া হয়েছিল রামাবতী নামে, সেখানে তার একটা রাজধানী স্থাপন করেছিল। তো এইভাবে কৈবর্ত বিদ্রোহ সমাপ্ত হয়েছিল। তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে পাল রাজাদের শাসনকাল। এরপরে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে সেন। দেখো, বাংলায় সেন রাজাদের শাসনকাল, পালের পরে সেন। ঠিক আছে, তাহলে সেন রাজাদের মধ্যে কি আছে? বাংলার সেন রাজারা কি খ্রিস্টীয় একাদশ শতকের শাসন শুরু করেছিল। কবে? খ্রিস্টীয় একাদশ শতকে। আর ত্রয়োদশ শতক শুরু হওয়ার অল্প কয়েক বছরের মধ্যেই সেন শাসনের অবসান হয়। তাহলে 11 থেকে 13, ঠিক আছে, এই সময়কাল তাদের টাইমিং। সেনদের আদি বাসস্থান কোথায় ছিল? বলা হচ্ছে দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে, অর্থাৎ মহীশূর আর তার আশেপাশের এলাকাতে। তাহলে সেনদের আদি নিবাস কোথায়? কর্ণাটক অঞ্চল। গেল। সেনরা বংশগতভাবে প্রথমে ছিলেন কি? ব্রাহ্মণ, পরে তারা ক্ষত্রিয় হয়ে যায়। প্রথমে ছিল ব্রাহ্মণ, তারপরে তারা ক্ষত্রিয় হয়ে যান। সেন বংশের প্রতিষ্ঠাতার নাম আমরা পাচ্ছি সামন্ত সেন। সামন্ত সেন কী করেছিল? একাদশ শতকের কোনো এক সময় কর্ণাটক থেকে রাঢ় অঞ্চলে চলে এসেছিল। তারপরে সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেনের আমলে রাঢ় অঞ্চলে সেনদের কিছুটা আধিপত্য তৈরি হয়েছিল। পরবর্তীতে হেমন্ত সেনের ছেলে বিজয় সেন আনুমানিক 1096 থেকে 1159 খ্রিস্টাব্দ, এই যে সময়কাল, এই সময় তিনি রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ, মিথিলা, এই যে কয়েকটা জায়গা, এই কয়েকটা জায়গা জয় করেছিল, করে সেন সাম্রাজ্যের পরিধিটা বাড়িয়েছিল। যদি এক কথায় বলা হয়, সেন বংশের প্রতিষ্ঠাতার নাম সামন্ত সেন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম বিজয় সেন। গেল দুটো কোশ্চেন। এইভাবে কিন্তু দেখতে হবে। তাদের আদি বাসস্থান কোথায় ছিল? আদি বাসস্থান ছিল হচ্ছে দক্ষিণ ভারতের কর্ণাটক, এটা ছিল তাদের আদি বাসস্থান। বোঝা গেল? তাহলে মেনলি শুরু হচ্ছে কিন্তু এই বিজয় সেনের সময় থেকে, অর্থাৎ 1096 থেকে 1159 খ্রিস্টাব্দ, এই সময়কালে কিন্তু শুরু হচ্ছে সেনদের শাসনকাল। চলো এবার দেখো যে পরবর্তী শাসকরা কে বিজয় সেনের পরে? বল্লাল সেন, আর তারপরে হচ্ছে বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন। ঠিক আছে, তাহলে এরকম, তাহলে প্রথমে সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, এইরকম 5 জন রাজার নাম পাচ্ছি। তাহলে মেন সেন বংশের মধ্যে আমরা কোন দুটো রাজা সম্পর্কে পড়ব? বল্লাল সেন আর লক্ষণ সেন, এরা দুজন শক্তিশালী রাজা ছিল। তো যাই হোক, বল্লাল সেনের সময়কাল কত? 1159 থেকে 79। পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। এই বল্লাল সেন কোন পাল রাজাকে পরাস্ত করেছিল? গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। এইভাবে বল্লাল সেন পাল রাজত্বের ওপর চূড়ান্ত আঘাত নিয়ে আসে। বল্লাল সেনের সমাজ সংস্কার করে রক্ষণশীল, তারপরে গোড়া ব্রাহ্মণ্য আচার আচরণ প্রতিষ্ঠা করেছিল। বল্লাল সেনের ছেলে এবং তার উত্তরাধিকারী ছিল লক্ষণ সেন। তার সময়কাল 1179 থেকে 1204, বা কোথাও কোথাও বলা হয় 1205। এই সময় তিনি কি করেছে? প্রয়াগ, বারাণসী, পুরী প্রভৃতি জায়গাতে ক্ষমতা কিন্তু প্রতিষ্ঠা করেছিল। রাজা লক্ষণ সেনের রাজধানীর নাম কি ছিল? পূর্ববঙ্গের বিক্রমপুর। তাহলে লক্ষণ সেনের রাজধানী কোথায়? পূর্ববঙ্গের বিক্রমপুর। লক্ষণাবতী বা গৌড় ছিল তার আমলের আরেকটি গুরুত্বপূর্ণ শহর। তাহলে লক্ষণ সেনের প্রধান রাজধানীর নাম বিক্রমপুর। এছাড়াও যদি বলা হয় কোনো কোনো সময়টাকে রাজধানীও বলা হয়, বা অন্যান্য বা গুরুত্বপূর্ণ শহর, সেটা কি? লক্ষণাবতী, যেটা গৌড়ে অবস্থিত। গেল। 1204-5 এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু তুর্কি আক্রমণ ঘটলে বাংলায় সেন শাসনের কার্যত অবসান ঘটেছিল। তো এরকমভাবে সেনদের অবসান ঘটল। এখানে একটা ছক দেওয়া আছে, দেখো, পাল এবং সেন রাজাদের সম্পর্কে। পালদের মধ্যে টাইমিংটা আছে 750 থেকে 1200। এখানে 1200 বলা হচ্ছে, ওই রুগ্নভাবে চলেছিল 1200 পর্যন্ত। ঠিক আছে, তো যাই হোক, চলে আসো। দেখো, মেন শাসক গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল আর রামপাল, এরা উল্লেখযোগ্য শাসক। এখানে দেখো প্রথম মহিপাল বলা হয়েছে। তারপরে দ্বিতীয় মহিপালের সময় থেকে, অর্থাৎ প্রথম মহিপালের সময় থেকে রামপালের আগে পর্যন্ত
কিন্তু ভ্যানিশ হয়ে গেছিলো একটা অংশ, বরেন্দ্র অঞ্চলটা, ঠিক আছে। তো এর মাঝে ছিল কে, দ্বিতীয় মহিপাল। এই দ্বিতীয় মহিপাল কিন্তু এখানে সেই কারণে উল্লেখযোগ্য রাজার মধ্যে নেই। তো যাই হোক, পরবর্তীতে রামপাল সেটা পুনরুদ্ধার করে নিয়েছিল। উল্লেখযোগ্য ঘটনার মধ্যে কি আছে, ত্রিশক্তি সংগ্রাম অংশগ্রহণ, যেটা ধর্মপালের সময় হয়েছিল। ত্রিশক্তি সংগ্রাম স্টার্ট। বৌদ্ধ ধর্মের পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল। শিক্ষা, শিল্প, স্থাপত্যের বিকাশ ঘটেছিল পাল রাজত্বকালে। আর উল্লেখযোগ্য ঘটনা কি, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। অপরদিকে যদি সেন রাজাদের সম্পর্কে বলি, তো একাদশ শতক এই সময় থেকে 1204 বা 5 এই সময়কাল পর্যন্ত, অর্থাৎ 13 শতক পর্যন্ত, প্রথম ভাগ পর্যন্ত দুজন উল্লেখযোগ্য রাজা, এক বল্লাল সেন, দুই লক্ষণ সেন। এই সময় কি হয়েছিল, বর্ণ ব্যবস্থার কড়াকড়ি শুরু হয়েছিল। আর তুর্কি অভিযান কিন্তু এই সময় হয়েছিল লক্ষণ সেনের সময়। এইরকমভাবে বাংলায় তুর্কি অভিযানটা কিন্তু শুরু হয় বা হয়ে গেছিল। তো যাই হোক, এখানে দেখো, লক্ষ্য করে দেখা যায় যে পাল রাজাদের শাসনের শেষ দিকেই বাংলায় সেন শাসন শুরু হয়। তার মানে হলো যে খ্রিস্টীয় একাদশ শতকের মাঝামাঝি সময় থেকেই সমগ্র বাংলার ওপরে পাল রাজাদের কর্তৃত্ব তেমনভাবে আর ছিল না। কেবল পূর্ব বিহার আর উত্তর বাংলায় পাল রাজাদের শাসন টিকেছিল। তো এই সুযোগেই সেন বংশের রাজা সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন রাঢ় অঞ্চলটাকে নিজেদের প্রতিষ্ঠা করেছিল সাম্রাজ্য। আর পাল শাসনের শেষ দিকে কৈবর্ত বিদ্রোহ সেনদের সাম্রাজ্য স্থাপনকেও কিন্তু একটা সাহায্য করেছিল। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি পাল এবং সেন এই দুটোই আমরা আলোচনা করলাম, তার কারণ আবার মোটামুটি 30 মিনিটের মতো ক্লাস হয়ে গেল। তো এরপরে আমরা এই অন্যান্য যে অঞ্চল, অন্যান্য আঞ্চলিক শক্তি, তার পরবর্তীতে আছে দক্ষিণ ভারতের চোল শক্তি আর ভারতে ইসলাম আক্রমণ, আরবদের সিন্ধু বিজয় এবং মোহাম্মদ গাজনী, এইটা নিয়ে আমরা আলোচনা করব। যদি একটাতে হয়তো ভালো, না হলে দুটো পার্টে করে দেবো, ঠিক আছে। এরকমভাবে আমরা মূলত আলোচনাগুলো করব। এখানে একটা জিনিস বলার, যে এটা ক্লাস 7-এর বই, এখানে কিন্তু আমরা মোটামুটি ডিটেলভাবেই আলোচনা করছি। আর যে ইনফরমেশানগুলো আলোচনা করছি, তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, পরীক্ষা বলতে কোন পরীক্ষার কথা বলছি, এসএসসি পরীক্ষার কথা বলছি। এখানে দেখবে তোমরা বিগত দিনে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হলো, তার কোশ্চেনগুলো দেখেছো যে স্ট্যান্ডার্ড। আবার অপরদিকে 2016-তে যে পরীক্ষা হয়েছিল এসএসসি, তার স্ট্যান্ডার্ড সেম। অতএব আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বইগুলোকে, যে বোর্ডের যে বইগুলো, এগুলোকে আমাদের ভালো মতো পড়তে হবে। তাহলে কিন্তু এগুলো জায়গা থেকেই আমরা কিন্তু কোশ্চেন কমন পাবো। 2-1টা কোশ্চেন তো থাকে, 4-5টা কোশ্চেন 90টার মধ্যে থাকবেই হয়তো আলাদা। তবে বেসিকটার জন্য কিন্তু, পাস করার জন্য কিন্তু এই জিনিসগুলোকেই আমাদেরকে কিন্তু পড়তে হবে। বোঝা গেল? তাহলে তোমরা এই জিনিসগুলোকে, বা এই যে ক্লাস 7-এর যে একটা সিরিজ আমি তৈরি করছি, এটা শুরু করলাম, তাহলে এটাকে কন্টিনিউ করব। তাহলে আমাদের পুরো সিলেবাসের মধ্যযুগটা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এর দ্বারা উপকৃতই হবে। আর পরবর্তীতে যখন টেট পরীক্ষাটা হবে, তখনও কিন্তু এই জিস্টগুলো কিন্তু এগুলো কাজে লাগবে তোমাদের। তো আজকের মতো এখানেই। তোমরা অপশানে গিয়ে ডেসক্রিপশানে যাবে, ওখানে গিয়ে দেখবে লিঙ্ক দেওয়া থাকে বিভিন্ন, তার মধ্যে মক টেস্টের লিঙ্ক থাকে। সেখানে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারো ফ্রি অফ কস্ট। কিছু নোটসের মক টেস্ট, কিছু ক্লাস, এই সমস্ত লিঙ্কগুলো কিন্তু দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখতে পারো। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, সেখানে গিয়েও কিন্তু বিভিন্ন তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। তো এখনকার মতো এখানেই, থ্যাংক ইউ।